রাজধানীর কল্যাণপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বস্তিবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, সংঘর্ষ ও আগুন। আলাদা আদালত গঠনের পরও গত ৩ বছরে সাইবার অপরাধের ১.৫ শতাধিক মামলার মধ্যে নিষ্পত্তি মাত্র ২০টির। তদন্তে দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিলেটে। বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন জনসভায়। অতীতের মতো এবারও অর্থবছরের প্রথম ৬ মাসে এডিপি বাস্তবায়ন ২৫% কম। প্রবৃদ্ধি বাড়াতে শুরু থেকেই হতে হবে তৎপর, বলছেন অর্থনীতিবিদরা। এবং বেসরকারি স্কুলগুলোতে বেতন বাড়ানোয় বিপাকে স্বল্প আয়ের অভিভাবকরা। শিক্ষা বঞ্চিত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার হার বাড়ার আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। দর্শক, রাজধানীর কল্যাণপুরে বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে সেখানকার স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, জাহিদ, মূলত এখানে যে কল্যাণপুরের টেকনিক্যালের পাশে যে পোড়া বস্তি, এই পোড়া বস্তিতে কিন্তু গত ২-৩ দিন ধরেই মূলত উত্তেজনা বিরাজ করছিল এবং এই উত্তেজনা অর্থাৎ এই উচ্ছেদ করাকে কেন্দ্র করে বস্তিবাসী এবং প্রশাসনের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনাই মূলত আজকে বলা যায় যে এক ধরনের এই অগ্নিগর্ভ রূপ নিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার এখানে যে বিক্ষুব্ধ যারা এখানে বস্তিবাসী আছেন তারা এখানে বিক্ষোভ করছেন এবং এইখানে বেশ কিছু কাঠে এবং গাছে বেশ কিছু স্পটে এইখানে আগুন দেওয়া হয়েছে এবং এখানে যারা বস্তিবাসী আছেন তারা অভিযোগ করছেন আজ সকালে যখন এখানে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার সহ অন্যান্য যন্ত্রপাতি নিয়ে এখানে উচ্ছেদ অভিযান চালাতে আসে, তখন তারা এখানে বস্তিবাসী প্রতিরোধ গড়ে তোলেন এবং প্রতিরোধ গড়ে তোলার পর মূলত তারা এখানে পুলিশের পক্ষ থেকে এখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং তাদের আরও অভিযোগ যে এখানে রাবার বুলেটও নিক্ষেপ করা হয়েছে বলে এখানে যারা বস্তিবাসী যারা আছেন তারা বলছেন। এবং বস্তিবাসী এও অভিযোগ করছেন যে এখানে এই পুলিশের লাঠিচার্জে এবং তাদের যে গ্যাসের কারণে 2 জন এখানে আহত হয়েছেন এবং এখানে যে এখানে যে হাউস বিল্ডিং কর্পোরেশনের ভেতরে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের সদস্যরা এখানে অবস্থান নিয়ে আছেন এবং কিছুক্ষণ আগেই এই যে ভেতরের রাস্তা, সেই ভেতরের রাস্তা দিয়ে আমরা আসছিলাম কল্যাণপুর থেকে এবং সেখানে আমরা দেখেছি যে কয়েকশো পুলিশ এখানে অবস্থান নিয়ে আছেন এবং এই হাউস বিল্ডিং কর্পোরেশনের সামনে বেশ কিছু বুলডোজার এখানে রাখা হয়েছে এই বস্তিটি উচ্ছেদ করার জন্য। এবং আপনি জানেন যে এই বস্তিটিতে বস্তিবাসীরা থাকবেন নাকি এই হাউস বিল্ডিং কর্পোরেশনের নিয়ন্ত্রণে যাবে, এটা নিয়ে অনেক বছর ধরেই এখানে মামলা মোকদ্দমাও চলছে এবং এই মামলা মোকদ্দমায় বস্তিবাসীর পক্ষে এসে দাঁড়িয়েছেন আইন ও সালিশ কেন্দ্র সহ আরও বেশ কিছু এনজিও। সেই বেশ কিছু আইন ও সালিশ কেন্দ্রের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বস্তি থেকে বস্তিবাসীকে উচ্ছেদের বিষয়ে মহামান্য হাইকোর্টের স্থগিত আদেশ রয়েছে, কিন্তু সেই স্থগিত আদেশ উপেক্ষা করেই মূলত এই বস্তি থেকে বস্তিবাসীকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে কারণেই বস্তিবাসী এখানে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন বলে মানবাধিকার যে সংগঠন, সেই সংগঠনগুলোর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যে এই বস্তিটি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে,
এই বিষয়ে আজই হাইকোর্টে মানবাধিকার সংগঠনগুলো আবারও হাইকোর্টে দাঁড়াবেন বলে, এই বিষয়ে যে এরকম যে হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে উচ্ছেদের যে তাদের ভাষায় যে ষড়যন্ত্র করা হচ্ছে, এর বিরুদ্ধে হাইকোর্টের আরও নির্দেশনা চেয়ে আজই হাইকোর্টে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে দাঁড়ানো হবে বলে জানানো হয়েছে এবং এরই মধ্যে একটি রিটও করা আছে এবং সেখানে স্থগিত আদেশও রয়েছে। জাহিদ, আমি শুরুতেই আপনাকে যেটি বলছিলাম যে এখানে কিন্তু গত কয়েকদিন ধরেই এখানে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে গত পরশু এই এলাকার এই বস্তি থেকে ৩-৪ জনকে পুলিশ ৬ জনকে পুলিশ মিরপুর থানা পুলিশ এখান থেকে নিয়ে যায় এবং তাদেরকে মূলত এই বস্তি উচ্ছেদের সময়ের জন্য মূলত তাদেরকে চাপ প্রয়োগ করার জন্য এটি করা হয়েছিল বলে মানবাধিকার যেই সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আপনারা যে এখানে ক্ষোভের আগুন দেখতে পাচ্ছেন পোড়া বস্তিতে, এটি মূলত এই বস্তির যে বিভিন্ন জায়গাতেই এরকম কাঠ দিয়ে বাঁশ মুলি দিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছেন এখানের বস্তিবাসী। তারা বলছেন যে হাইকোর্টের যে নির্দেশনা, যে স্থগিত আদেশ থাকার পরেও তারা কোনোভাবেই এখান থেকে তারা এই বস্তিতে কোনোভাবেই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দিবেন না। এখনো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্পটে এই বস্তিবাসী তাদের প্রতিরোধ গড়ে তুলেছেন। এখানে পুলিশের সদস্যরাও আছেন। সকাল এখন থেকে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা দর্শক, সহকর্মী ওমর ফারুক জানাচ্ছিলেন রাজধানীর কল্যাণপুর বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে যেখানে স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। চলে যাচ্ছি পরের সংবাদে। পৃথক আদালত গঠনের 3 বছর পরও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না সাইবার অপরাধের বেশিরভাগ মামলার বিচার কাজ, ফলে বাড়ছে মামলা জট। এই অবস্থার জন্য পুলিশের অদক্ষতাকে দায়ী করে সরকার পক্ষের কৌশলী বলছেন তদন্তে দীর্ঘসূত্রিতার কারণেই মামলাগুলো ঝুলে যাচ্ছে। তবে পুলিশ কর্মকর্তাদের দাবি অদক্ষতা নয়, প্রযুক্তিগত সক্ষমতার অভাবেই মামলা তদন্তে বেশি দূর এগোতে পারছে না তারা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিকে রাজ থাকছে 3য় পর্ব। যখন আমি লগ ইন করতে গেছি তখন দেখি যে আমার কিছু নাই, আমার পেজ নাই, আমার অ্যাকাউন্ট নাই। বছর 5 আগে ফেসবুকে পেজ খুলে অনলাইনে অলংকার বিক্রি শুরু করেন জিনাত ইসলাম। ব্যবসায়িক শত্রুতার জেরে 2014 সালের ডিসেম্বরে সাইটটি হ্যাকিং এর শিকার হলে গ্রাহক হারানোর পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। এই ঘটনার পরপরই করা মামলার বয়স বছর পেরিয়েছে, কিন্তু মেলেনি কোনো সুরাহা। আমাকে এনারা বলছে মাত্র 4 মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে, জেল হয়ে যাবে, তারা একটা ক্ষতিপূরণ দিবে। যখন আমি পাইনি, আমি এটা তারপর ডিবিতে ট্রান্সফার করছি। ডিবি থেকে এই জিনিসটা আজকে দেই কালকে দেই, গাফিলতি তো অবশ্যই ছিল। অথচ এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য 2013 সালের শুরুতে বিশেষ আদালত গঠন করে সরকার। সাইবার ট্রাইব্যুনাল নামে পরিচিত ওই আদালতে গত 3 বছরে মামলাও পড়েছে 150 শতাধিক। আইন অনুযায়ী অভিযোগ গঠনের 6 মাসের মধ্যে মামলার বিচার কাজ শেষ হবার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা ঘটেনি। কিন্তু কেন এই দীর্ঘসূত্রিতা? প্রশ্ন ছিল সরকার পক্ষের কৌশলীর কাছে। আমরা প্রমাণগুলো যতটুকু আসার দরকার ওইটা আসছে না। দেখা গেল যে খুব সংক্ষিপ্ত, খুব সূক্ষ্ম একটা পার্থক্য পর্নোগ্রাফি একটা এবং আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা পুলিশের অনেক সময় একটু সমস্যার মধ্যে ওনারা পড়ে। অভিযোগ মেনে নিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন প্রযুক্তিগত সক্ষমতা না থাকায় নির্ধারিত সময়ে মামলার তদন্ত কাজ শেষ করতে পারছেন না তারা। সাইবার ক্রাইমের ক্ষেত্রে অপরাধীরা তার আইডেন্টিটিটা গোপন রাখে, ফেক নাম ব্যবহার করে, ফেক আইডি ব্যবহার করে। ফলে এই আইডিটা বের করতে হয় আমাদেরকে, যে সংস্থার আইডি ব্যবহার করে উনি অপরাধটা করেন তার সহযোগিতা নিয়ে। যেমন ফেসবুক আছে, ইমেইলে গুগল আছে, ইয়াহু আছে। যখন আমরা পাই তখন ইজিলি এটা ডিটেকশন হয়ে যায়। যখন আমরা এগুলো পাই না তখন আসলে দীর্ঘ সময়ের মধ্যে পড়ে যায়। তবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি ছাড়াও ফেসবুক, জিমেইলের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশেষ চুক্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি। তাদের সঙ্গে আমরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU সাইন করার চেষ্টা করতেছি। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেসরকারি স্কুলগুলোতে বছর বছর বেতন বাড়ানোর ফলে বিপাকে পড়ছেন স্বল্প আয়ের অভিভাবকরা। সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। শিক্ষাবিদরা বলছেন স্কুলগুলোতে এভাবে বেতন বৃদ্ধি পেতে থাকলে ঝরে পড়ার হার বাড়তে থাকবে।
তবে স্কুলের প্রধান শিক্ষকরা বলছেন, সরকারি শিক্ষকদের সঙ্গে বেসরকারি শিক্ষকদের বেতনের সঙ্গতি রাখতে বেতন বাড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ফখরুল শাহিনের রিপোর্ট। সালমা আক্তার একজন সামান্য আয়ের বেসরকারি কর্মচারী, স্বামী প্যারালাইজ, সংসারের খরচ চালানোর পাশাপাশি অনেক কষ্ট করে ভিকারুন্নিসা নুন স্কুলে অধ্যয়নরত 2 মেয়ের লেখাপড়ার খরচ চালান তিনি। দিন দিন সন্তানদের লেখাপড়ার খরচ বৃদ্ধি পাওয়ায় কপালে হাত পড়েছে তার। মাত্র 8,000 টাকা ইনকাম করি, সেই 8,000 টাকা দিয়ে কি আমি আমার 2টা বাচ্চাকে এইভাবে করলে আমি পড়াইতে পারবো? শুধু সালমা আক্তার নন, তার মতো অনেক অভিভাবকই এখন তাদের সন্তানদের শিক্ষা জীবন নিয়ে চিন্তিত। আমার বাচ্চা যখন নার্সারিতে ছিল তখন ওর বেতন ছিল 2 এর নিচে, আবার সেই কেজি 2 তে উঠতে উঠতে আরো বেশি। সরকারি চাকরিওয়ালাদের বেতন বেড়েছে, কিন্তু আমরা জানি সরকারি চাকরিজীবী কয়েকজন, মাত্র হাতে গোনা কয়েকজন। বাচ্চা আসে, ক্লাস করে চলে যায়। আমাদের 2-3 জায়গায় বাচ্চাদেরকে কোচিং করাইতে হয়, পড়াইতে হয়, এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হয়। তো আমাদের এত খরচ কে বহন করবে? শিক্ষাবিদরা বলছেন, বছর বছর বেতন বাড়ানো হলে বাড়বে শিক্ষার্থী ঝরে পড়ার হার। এতে শিক্ষা থেকে বঞ্চিত হবে অনেক মেধাবী ছাত্রছাত্রী। যে সারা দেশের থেকে যে মেধা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই মেধাগুলো যদি উপর দিকে উঠে আসতে না পারে, সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর্থিকভাবে অতটা সচ্ছল নয় সে সকল পরিবার থেকেও ছেলেমেয়েরা উঠে আসতে পারে, তার জন্য আমাদের তৎপর হতে হবে। এদিকে প্রধান শিক্ষকরা বলছেন, স্কুলের নন এমপিও শিক্ষকদের বাড়তি বেতন দিতেই বাড়াতে হয় শিক্ষার্থীদের বেতন। সরকার যে জাতীয় পে স্কেল ঘোষণা করছে, সেই স্কেলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন না দিলে তারা আবার বলে দিছে আগামী মাস থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করবে না। বেতন বৃদ্ধি করা ছাড়া এই প্রতিষ্ঠানের অন্য কোনো তো ইনকামের সোর্স নাই। তবে চলতি বছরের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের আন্দোলনের মুখে বেসরকারি স্কুলগুলোর বেতন নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। স্মার্টফোন নেটওয়ার্ক। বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিলেটে। তিনি মদনমোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদান ছাড়াও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। এছাড়া জনসভাস্থলে 10টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত শেষে দুপুর 12টার দিকে নগরীর মদন মোহন কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেল 2:45টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া আইসিটি ভবন ও আবুল মাল আব্দুল মুহিত ক্রিয়া কমপ্লেক্স সহ 10টি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সিলেট নগরীর মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন রিপোর্টার শাহ আলী জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়। শাফিন, আপনাকে জানিয়ে রাখি যে এই মেয়াদে নির্বাচিত হওয়ার পরে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি সিলেট সফর, এবং গত বছর প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন যে এখানে যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন, এবং এবার দ্বিতীয়বারের মতো তিনি আসছেন। যদিও গতবার কোনো জনসভা ছিল না, এবার জনসভা রয়েছে, এবং স্বভাবতই এই সিলেটে বেশ উচ্ছ্বাস এবং উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং সিলেটের মানুষের মনে সেরকম একটা পুরো সিলেট শহর জুড়েই বিশেষ ধরনের প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শাফিন, আপনাকে জানিয়ে রাখি যে দুপুর 12টার সময় প্রধানমন্ত্রী অবতরণ করেছেন হজরত শাহজালাল সিলেট বিমানবন্দরে, এবং এখান থেকে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করার মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু হবে, এবং তারপরে প্রধানমন্ত্রী আসবেন সিলেটের এই ঐতিহ্যবাহী কলেজ মদনমোহন কলেজের 75 বছর পূর্তি উৎসব উদ্বোধন করতে। আপনাকে জানিয়ে রাখি এই কলেজটি সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি কলেজ, এবং এখানকার শিক্ষার্থীরা বাংলাদেশের অনেক কৃতি শিক্ষার্থী কিন্তু এই কলেজ থেকে বেরিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তারাও কিন্তু এই কলেজেরই ছাত্র ছিলেন। তো শাফিন,
শাফিন, এই কলেজের অনুষ্ঠান শেষে আপনি যেমনটি বলছিলেন যে আলিয়া মাদ্রাসায় প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে এবং দুপুর 2:30টার সময় প্রধানমন্ত্রী সেই জনসভা স্থলে গিয়ে পৌঁছবেন এবং সেখানে জনসভা শুরু হবে এবং প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সিলেটের অলিগলি এবং রাজপথ এবং মোড়গুলোতে কিন্তু ব্যানার, পোস্টার এবং ফেস্টুন টানানো হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে সিলেটে কিন্তু খণ্ড খণ্ড মিছিল হচ্ছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে। এবং সর্বশেষ যেই তথ্যটি আপনাকে জানাতে পারি শাফিন, যে প্রধানমন্ত্রীর এখানে এই মদনমোহন কলেজে 12:10 আসার কথা ছিল, কিন্তু সেই শিডিউল কিছুটা পিছিয়েছে। প্রধানমন্ত্রী এখানে 12:30টার কিছু পরে এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। তবে শাফিন, সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, সিলেট নগরীর মদনমোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে রিপোর্টার শাহ আলী জয় জানাচ্ছিলেন সর্বশেষ খবর। চলে যাচ্ছি পরের সংবাদে। অতীতের মতো এবারও চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 25%-এরও কম। গত কয়েক বছরেও একই ধারা ছিল। বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধি বাড়াতে হলে শুরু থেকেই বাড়াতে হবে এডিপি বাস্তবায়নের গতি। তবে কর্তৃপক্ষ বলছে, এডিপি বাস্তবায়নের এই গতি আশাব্যঞ্জক। অর্থ বছরের শেষে বাস্তবায়ন হার 100%-এর কাছাকাছি হবে বলেও প্রত্যাশা নীতি নির্ধারকদের। আরও জানাচ্ছেন মুস্তফা মাহবুব। গেল কয়েকটি অর্থ বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি 6% ঘরেই আটকে আছে। 6-এর এই গণ্ডি পেরোতে প্রয়োজনীয় বিনিয়োগ বাড়াতে দুর্বল অবকাঠামো বড় বাধা। আর সে বাধা সরাতেই সরকার চলতি অর্থ বছরে রেকর্ড প্রায় 1 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করে। কিন্তু অতীতের ধারাবাহিকতা ধরে রেখেই এবারও অর্থ বছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়নের হার 4 ভাগের মাত্র 1 ভাগ। অবশ্যই অঙ্কের হিসাবে কম, কিন্তু বাস্তবে এটা কম নয় এবং এটা নিয়ে আমরা শঙ্কিত নই। প্রথম দিকে একটু স্লোতে থাকে, কিন্তু আপনি লক্ষ্য করবেন 0 থেকে শুরু করি আমরা, সেখান থেকে কার্ভটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যায়। এপ্রিল মের দিকে দেখা যাবে 70-80 ক্রস করছে এবং জুনে দেখা যাবে 90+ হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থ বছরের প্রথম থেকেই এডিপির বাস্তবায়নকে গতিশীল করা না গেলে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। চীনা প্রযুক্তিতে কর্ণফুলী নিচড় দিয়ে টানেল করছি, আমাদের বাংলাদেশে পার কিলোমিটার খরচ হচ্ছে চীনের ডাবলের বেশি, ভারত তো আরো কম। প্রকল্প ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। তো এইগুলা যদি ঠিকভাবে দেখা না হয়, গুণগত যে ফলাফল সেটা কিন্তু আমরা পাবো না। আর এডিপি বাস্তবায়নের সনাতন গতি থেকে বেরিয়ে আসতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রকল্প পরিচালক নিয়োগে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। সাধারণ মানুষের জন্য কিন্তু রাজনৈতিক বিবেচনায় নেওয়া হলো না রাজনৈতিক বিবেচনা ছাড়া নেওয়া হলো, তাতে কিচ্ছু আসে যায় না। তারা চায় যে সময়ের মধ্যেই রাস্তাটা হওয়ার কথা সেই সময়ের মধ্যে যেন শেষ হয়। রাজনৈতিক বিবেচনাতেও যদি একজন প্রকল্প পরিচালক বা এই প্রকল্পের বাস্তবায়নের সাথে আরও যারা থাকবেন তাদেরকে নিয়োগ দেয়া হয়, সমস্যা নাই, যদি সেই ব্যক্তি এবং অথবা ব্যক্তিবর্গ কম্পিটেন্ট হন। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 138টি উন্নয়ন প্রকল্পে প্রায় 1,32,000 কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রাজশাহী মেডিকেল কলেজের লাশবাহী মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের চালকদের বিরুদ্ধে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। দালালদের যোগসাজশে চলছে বাণিজ্য। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। গতকালের বৃষ্টির সাথে নেমে আসা শীতের প্রকোপ আজ আরো বেড়েছে। কুয়াশার চাদরে ঢেকে থাকা রাজধানীতে অনেক পরে দেখা মিলেছে সূর্যের। ভোরের আলোর ফোটার পরপরই কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমে আসে। সকালের কুয়াশা ও শীতকে উপেক্ষা করেই রাস্তায় বের হন অফিসগামী মানুষ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। ঠান্ডার হাত থেকে বাঁচতে একাধিক শীতের পোশাক পরে রাস্তায় বের হন অনেকেই। শীতের প্রকোপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অফিস বলছে, এখনও শৈত্যপ্রবাহ শুরু না হলেও মাঘ মাসের এ শীতের প্রভাব আরও কিছুদিন থাকবে।
এই বছর তো শীত পরেই নাই, বুঝি নাই। হ্যাঁ, কালকে মোটামুটি ঘেমেছিলাম, কিন্তু আজকে একটু শীত শীত বোঝা যাচ্ছে। আজকে একটু শীত বেশি, বাচ্চারা সকালে স্কুলেও যায় নাই। সকালে বাচ্চারা ঘুম থেকে উঠতে পারছে না, হ্যাঁ তাদেরকে জোর করে উঠাই নিয়ে স্কুলে আসতে হচ্ছে। কোনো রকম প্রোটেকশন নেওয়া হলেও কিন্তু এই বাতাসটা খুবই খারাপ, সেটা আমাদের জন্য খুব প্রবলেম হচ্ছে। দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে এবং সিলেটে। চিটাগাংয়ে আমরা কিছুটা বেশি এলাকায় বৃষ্টি আশা করছি। এছাড়া আপনার রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেটে আমরা 2-1 জায়গায় বৃষ্টি এক্সপেক্ট করছি। হালকা বৃষ্টি হবে আর কি। তবে কালকে থেকে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আশা করছি। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও সিগারেট কোম্পানিগুলোর নানামুখী প্রণোদনার কারণে রংপুর অঞ্চলে বন্ধ করা যাচ্ছে না জীবন বিনাশী তামাক চাষ। কৃষকরা বলছেন, অন্যান্য ফসলে সঠিক দাম না পাওয়ায় তারা তামাকে ঝুঁকছেন বেশি। কৃষি বিভাগও বলছেন একই কথা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। চিকিৎসকের মতে তামাকের রোপণ থেকে শুরু করে পাতা কাটা এবং শুকানো পর্যন্ত এর সকল প্রক্রিয়াতেই রয়েছে বিষাক্ত ছোবল। কৃষকরা ভয়াল এই বিষ সম্পর্কে জানা সত্ত্বেও বাড়তি লাভের আশায় এসবেই ঝুঁকছে বেশি। এর পরিচর্যায় কৃষকরা নিজেদের পাশাপাশি এখন তাদের স্ত্রী এবং কোমলমতি শিশুদেরও ব্যবহার করছে। ফলে বাড়ছে ক্যান্সার সহ তামাকজনিত নানা রোগের প্রকোপ। যারা গাছ লাগাচ্ছে, যারা তামাক বানাচ্ছে, ওই যে নানানারি নিকোটিনের প্রভাবে ক্রনিক ইরিটেশনে স্কিন ক্যান্সার হবে, ক্ষতি হয়, ওক বেদাত বেশি হয়, মুখন আঠা উঠিয়ে ভরে, মুখন আলু টালু আমরা আবাদ করে পাই নিয়ে টাকা পয়সা নাগে বেশি। তামাক আসলে কিন্তু ক্ষতিকর, তা কিন্তু ওই তামাক গাছে 2টা টাকার জন্য আর কি। কৃষকরা আলু সহ অন্যান্য সবজিতে ন্যায্য দাম না পাওয়ায় এবং তামাকে নিশ্চিত লাভ জেনেই জীবন বিনাশী এই আবাদেই ঝুঁকে পড়ছেন বেশি। আমরা কৃষকরা দিন দিন জমি বন্ধক দিয়ে খাচ্ছি, এই কারণে আমরা বাধ্য হয়ে তামাক আবাদ করতেছি। বেসরকারি টোবাকো কোম্পানিগুলো আমাদেরকে বীজ, সার, আরো অন্যান্য সুযোগ সুবিধা, পলিথিন এবং আগাম রেট দেয়। আর কৃষি বিভাগও স্বীকার করলো, তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও পণ্যের সঠিক দাম না পাওয়ায় বন্ধ করা যাচ্ছে না এর আবাদ। খাদ্যশস্যের বা রবি সবজির বাজার মূল্যটা ঠিকভাবে কৃষককে দিতে পারি, বা কৃষক যদি নিতে পারে, কৃষক এখান থেকে যদি পায়, তাহলে হয়তো বা কৃষক ভবিষ্যতে তামাক চাষ থেকে সম্পূর্ণভাবেই সরে আসবেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় গত বছর 18,300 হেক্টর জমিতে তামাকের আবাদ হলেও এবার হচ্ছে 16,500 হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে অচল চট্টগ্রামের সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সকালে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি মেডিকেল চেকআপ বা পরীক্ষা নিরীক্ষার জন্য আসা রোগীদের সবাইকে ফিরে যেতে দেখা যায়। এ ধরনের কর্মবিরতিতে বিপাকে পড়েন তারা। চিকিৎসকরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহবুবুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল দুপুরে চট্টগ্রাম শাখার সভাপতি ডাক্তার মুজিবুল হক এ ঘোষণা দেন। ডাক্তারি টেস্ট ছিল আজকে, যেটা খুব জরুরি, ইমার্জেন্সি ছিল। তো আজকে ফিরে যাচ্ছে আজকে, ওনাদের কি জন্য ধর্মঘট আছে এই জন্য আর কি। আমি আমার বোনকে নিয়ে আসছি পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। আজকে সকালে এখানে আসি, দেখতেছি আন্দোলন চলতেছে, ধর্মঘট কিসের জন্য জানি না সেটা। মেডিকেলে না পেয়ে আসছি প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাইতে, কাউকে দেখে ঘুরতেছি আমরা, কিন্তু আমরা রুগী কাউকে কোনো ডাক্তারকে দেখা যাচ্ছে না। এটা বলতেছে ডাক্তারদের নামে মিথ্যা মামলা হয়েছে, এখন বন্ধ থাকবে ধর্মঘট। গতকালকে আমরা আসি এখানে পরীক্ষা দেওয়া দিয়েছে, ওগুলো ডাক্তার আজকে রিপোর্ট দেখার কথা, কিন্তু আজকে ডাক্তার রিপোর্ট দেখতে পারা নাই। দর্শক, এই মুহূর্তে নগরীর প্রবর্তক মোড়ে CSCR হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। শাফিন, আপনাকে ধন্যবাদ। 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে এবং সেই মামলা প্রত্যাহারের দাবিতে আজকে পূর্ণদিন কর্মদিবস পালন করছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তারা শুধু বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন না, এর সাথে মেডিকেলের সাথে চিকিৎসকদের সাথে যে সমিতিগুলো জড়িত রয়েছে, বিশেষ সোসাইটি অফ গাইনি, সোসাইটি অফ মেডিসিন, সোসাইটি অফ অ্যানেস্থেসিয়া সহ এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে চিকিৎসকদের, তারা সবাই কিন্তু আজকে কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির কারণে কিন্তু চট্টগ্রামে সকাল থেকে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো, মেডিকেল
গুলো রয়েছে এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, সেখানে কিন্তু রোগীরা আসছেন এবং তারা সেখানে দুর্ভোগে পড়ছেন। রোগীরা বলছেন যে এটা যে প্রশাসন এবং ডাক্তাররা মিলে যদি এই সমস্যার সমাধান করা হয় তাহলে তারা খুশি হন, কারণ দূর দূরান্ত থেকে এখানে ডাক্তাররা আসছেন সকাল থেকে, তারা কিন্তু সেই চিকিৎসা তারা নিতে পারছেন না। আমি সকালে বিএমএর সভাপতি মুজিবুর রহমানের সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলেন তিনি বললেন যে প্রতিনিয়ত কিন্তু ডাক্তাররা কিন্তু আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়ে থাকেন, কিন্তু অনেক সময় কিন্তু তারা অনাকাঙ্ক্ষিত কোনো রোগীর মৃত্যু হলে সে কারণে কিন্তু তাদেরকে সে দায় কিন্তু চিকিৎসার উপর চাপানো হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়, হামলা করা হয়, তাদের বিরুদ্ধে হয়রানি করা হয়। এই বিষয়টি না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি শাপিন, এই যে গত 9 জানুয়ারি চট্টগ্রামের সাজি স্কুপ নামে একটি বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে, হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালেই একজন প্রসূতির মৃত্যু ঘটনা ঘটেছিল। সেই মৃত্যুর পরে কিন্তু তার স্বজনরা একটি মামলা দায়ের করে আদালতে। একই ঘটনা ঠিক আরেকটি ঘটনা ঘটেছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 24 নম্বর ওয়ার্ডের একজন রেজিস্ট্রার, তার নাম হচ্ছে রানা চৌধুরী। তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, তিনি অপারেশন করার পর তার এক রোগীর পেটে ব্যান্ডেজ পাওয়া গিয়েছিল, সেই জন্য তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। এই দুইটি মামলাকে কেন্দ্র করে চট্টগ্রামে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং রোগীরা দুর্ভোগে পড়ছে। যদিও এর বাইরে রয়েছে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে আজকে একটার দিকে আরেকটা বৈঠক হওয়ার কথা ছিল, সেখান থেকে আমরা হয়তো একটা সুখবর পাবো। শাপিন। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রামের বায়েজিদে অগ্নিদগ্ধ গৃহবধূ লাইলি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেলে তিনি মারা যান। স্বজনরা জানান, গতকাল সকালে জোরপূর্বক লাইলিকে বাড়ি থেকে বের করে পাশের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায় তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। চিকিৎসকরা জানান, আগুনে লাইলির শ্বাসনালী সহ শরীরের প্রায় শতভাগই পুড়ে যায়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় তার স্বামী ইউসুফকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটাকে যেভাবে পুড়িয়ে মারা গেছে, যে মারছে, তার বিচার আমরা চাই, যাতে এরকম কোনো আর দুর্ঘটনা না ঘটে। থানা থেকে কিছুক্ষণ আগে আসলাম, ওই এখন লাশ যদি আমরা এখান থেকে পোস্টমর্টম করা হয় তাহলে নিয়ে যাবো আর কি। লাশবাহী মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের চালকেরা মৃত ব্যক্তির স্বজনের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। দালালদের সাথে যোগসাজশে মৃত ব্যক্তিদের স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে বাণিজ্য করছেন তারা। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত মাইক্রোবাসের চালকরা। আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি, ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক মুমূর্ষু রোগী শেষ পর্যন্ত মারা যায়। আপনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালের গেট ও ওয়ার্ডগুলোতে ঔষধ কোম্পানির প্রতিনিধি সেজে মৃত ব্যক্তির স্বজনদের উপর নজর রাখেন। এমন দৃশ্য ধরাও পড়েছে মুঠোফোন ও সময়ের ক্যামেরায়। তো মনে হয় শেষ হয়ে গেছে, আবার ছাপাতে দিয়েছে, মাত্র অল্প বাড়াইছে। তো আমি আগে তো পড়াশোনা শেষ করে সবাই মাত্র জয়েন করছি এখানে। পেশেন্ট আমার আছে আপনার 28 একটা ছিল। স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে দালালরা মৃত ব্যক্তির লাশ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। এরপর সুযোগ বুঝে স্বজনদের কাছে দাবি করে দ্বিগুণ ভাড়া। লাশবাহী মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ছবি নিতে গেলে ড্রাইভাররা বাধা দেয়। 1000 টাকা ভাড়া। ভাড়া মেলাই হয়েছে, তখন কি করবো রে বাপ। অবশ্য বিভিন্ন অজুহাতে দ্বিগুণ ভাড়া নেয়ার বিষয়টি স্বীকার করেছে লাশবাহী মাইক্রোবাস চালকেরা। গ্যাসের দাম বেশি, আপনার পার্টিতে ভাড়া করতে পারছে না গাড়ি। আমাদের রেগুলার তো ভাড়া হয় না, এই জন্য 200 টাকা আমাদের লাশের হিসাবে বেশি দেয় সবাই। এদিকে হাসপাতালের দায়িত্বশীলরা বলছেন, সরকারিভাবে মাইল প্রতি ভাড়া নির্ধারণ করে দিলে লাশ বহনকারী গাড়িগুলো অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। প্রতি মাইলের জন্য একটা নির্দিষ্ট হারে টাকা পরিশোধ করে সে তার লাশকে বহন করতে পারবে এবং এর ফলে সে প্রতারিত হবে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দালালদের হাত থেকে রক্ষা পেতে হেল্প ডেস্কের সাহায্য নেয়ার পরামর্শ দিয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, কাবুলে রাশিয়ার দূতাবাসের সামনে আত্মঘাতী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন তালেবান।
RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মেহেরপুরে তীব্র শীতে ডায়রিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতিদিনই 20 থেকে 30 জন শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকা থেকে 2 শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালে ঔষধ সহ স্যালাইন সংকট থাকায় রোগীরা পড়েছেন বিপদে। প্রতি বছর ঠিক এই মৌসুমে মেহেরপুর জেলাতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। এর অন্যতম কারণ হিসেবে যেটা হয় সেটা হলো আবহাওয়া পরিবর্তন। আবহাওয়া পরিবর্তন হলে যে জিনিসটা হয় সেটা হলো ভাইরাসের যে প্রাদুর্ভাবটা বাড়ে, বিশেষ করে রোটা ভাইরাস ডায়রিয়া, এবং ঠিক গতবারের মতো এবারও মেহেরপুরে রোটা ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ শিকদারকে গ্রেফতার করতে হাইকোর্টের 2 সপ্তাহের রুলের অনুলিপি এখন মোহাম্মদপুর থানায়। গতকাল সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতেই এই অনুলিপি গ্রহণ করেন থানার তদন্ত কর্মকর্তা আফজাল হোসেন। তারা আশা করছেন আদালতের প্রতি সম্মান রেখে আদেশ বাস্তবায়নে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নেবে থানা কর্তৃপক্ষ। গত সোমবার এসআই মাসুদের বিরুদ্ধে রাব্বির অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এই রুল জারি করেন আদালত। আমরা এটা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে এসেছিলাম, উনি ছিলেন না, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাহেব ছিলেন। ওনাকে আমরা বিষয়টি অবগত করেছি এবং সার্টিফিকেট কপির একটা ফটোকপি দিয়েছি। আশা করি ওনারা এ ব্যাপারে হাইকোর্টের আদেশ কার্যকর করবেন বলে আমরা আশা করছি, এবং এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে যে নির্দেশনা কোর্ট দিয়েছেন সেটা কার্যকর করবেন, এজাহার হিসেবে গণ্য করবেন এবং অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন বলে আমরা আশা করছি। বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সম্মেলনে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের স্বার্থেই সমন্বিত উদ্যোগে টেকসই এসএমই খাত গড়ে তুলতে হবে। এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃবাণিজ্যের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে রফতানি বাড়ানো সম্ভব বলে জানান তিনি। এই খাতের উপর ভর করে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের শতকরা 90% শিল্প ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত। এ খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের 70% নিয়ন্ত্রণ করে। আমরা যদি নিজেদের মধ্যে বিদ্যমান আন্তর বাণিজ্যের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে আমাদের রপ্তানি কয়েক গুণ বেড়ে যাবে। প্রয়োজনে নিজেদের মধ্যে প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নিতে হবে। এই দেশের বেস্ট প্র্যাকটিস অন্য দেশকে গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা বিনিময় করতে হবে। দক্ষিণ এশিয়ার এসএমই পণ্য কেনাবেচার কমন মার্কেট গড়ে তুলতে হবে। দর্শক, রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে গতকাল থেকে শুরু হয়েছে 6 দিন ব্যাপী ডিজিটাল আইসিটি মেলা 2016। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাজিরা শিউলি। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, সাফিন, আজকে আইসিটি ডিজিটাল ফেয়ারের দ্বিতীয় দিন চলছে এবং সকাল থেকে বিভিন্ন তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষ এই মেলায় আসছেন। তবে বিকেলের দিকে মূলত এই ভিড় বেশি হয় এবং আয়োজকরা জানিয়েছেন যে প্রতি বছরই এই মেলা আয়োজন করা হয়ে থাকে। নতুন নতুন প্রযুক্তি পণ্য তারা গ্রাহকদের কাছে নিয়ে আসেন। বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান সহ ল্যাপটপ, ট্যাব, এছাড়া মোবাইল ফোনের যে অ্যাক্সেসরিজ আছে সব ধরনের অ্যাক্সেসরিজ এখানে তারা প্রদর্শন করে থাকেন এবং ক্রেতারাও আসেন। নতুন নতুন কি ধরনের প্রযুক্তি পণ্য আসছে সেগুলো তারা দেখার জন্য আসেন এবং সেগুলোর সাথে পরিচিত হতে আসেন। এবং আমরা দেখছি যে কিছু কিছু ক্রেতা বিভিন্ন দোকানে এখানে তাদের প্রযুক্তি পণ্যগুলো দেখছেন এবং কি কি ছাড় আছে সেগুলো তারা দেখছেন এবং যেগুলো তাদের পছন্দ হচ্ছে বা যে পণ্যগুলো তাদের যে প্রযুক্তি পণ্যগুলো তাদের প্রয়োজন তারা সেগুলো কেনার জন্য উদ্যোগ নিচ্ছেন। এখানে মোট 600টি প্রতিষ্ঠান মাল্টি প্ল্যান সেন্টারে যারা এখানে ব্যবসা করে থাকেন, বিশেষ করে ইম্পোর্টার, আমদানিকারক এবং খুচরা বিক্রেতারা যারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটার, ল্যাপটপ সহ সব ধরনের অ্যাক্সেসরি এনে থাকেন, তারাই মূলত এই মেলায় অংশ নিয়ে
নিয়েছেন এবং 6 দিন ব্যাপী এই মেলা চলবে এবং তারা বলছেন যে কিছু কিছু কেনা শুরু হয়েছে এবং বিশেষ করে ল্যাপটপের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। 6th জেনারেশনের বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ তারা এনেছেন এবং সেগুলো 60 থেকে 65,000 মধ্যে তারা বিক্রি করছেন। এছাড়া মেলায় তারা কিছুটা 2 থেকে 3,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং মেলায় যারা দর্শনার্থী মূল্য রাখা হয়েছে 10 টাকা এবং সেক্ষেত্রে যে একটা কুপন পূরণ করে তারা রেফেল ড্রতে এবং লটারিতে অংশ নিতে পারে এবং প্রতিদিন সন্ধ্যায় সেই টিকিটের উপরেই রেফেল ড্র হয়ে থাকে। তো মেলা এই সময়টাতে একটু ভিড় কম, তবে বিকেলের দিকেই বেশি দর্শনার্থী এবং ক্রেতারা আসেন বলে আয়োজকরা জানিয়েছেন এবং তারা আশা করছেন যে আগামীকাল শুক্রবার এবং শনিবারে বেশি দর্শনার্থীদের ভিড় থাকবে এবং এখানে তারা যেসব অ্যাক্সেসরিজ এবং যে প্রযুক্তি পণ্যগুলো এনেছেন তারা আশা করছেন যে ক্রেতারা সেগুলো লুফে নেবে এবং বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু নতুন যে প্রযুক্তি পণ্যগুলো আসছে, নতুন ব্র্যান্ডের ল্যাপটপ ট্যাব, সেগুলোর প্রতি তাদের বেশি আগ্রহ থাকে। তো এই ছিল আমার কাছে সাফিন ডিজিটাল আইসিটি মেলার সর্বশেষ। দর্শক সহকর্মী হাজেরা শিউলি জানাচ্ছিলেন ডিজিটাল আইসিটি মেলা 2016 সর্বশেষ খবর। যশোরে শেষ সময়ে চলছে সনেট কবি মাইকেল মধুসূদনের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মেলা চলবে সপ্তাহব্যাপী। মেলাকে ঘিরে জোরদার করা হয়েছে কবির জন্মস্থান সাগরদাড়ির নিরাপত্তা ব্যবস্থা। জুয়েল মৃধার পাঠানো তথ্য আর শেখ জালাল উদ্দিনের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন চলছে মধু মেলার। শেষ সময়ে চলছে ধোয়া মোছা সহ প্যান্ডেলের কাজ। 22 জানুয়ারি থেকে মেলায় উন্মুক্ত করা হবে যাত্রা, সার্কাস, জাদু প্রদর্শনী সহ নানা বিনোদনমূলক আয়োজন। এরই মধ্যে দূর দূরান্ত থেকে নানা পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানিরা। বিশেষ আকর্ষণ হলো আমাদের ডিএলএন সার্কাস, যাত্রাপালা, প্রতিমা যাত্রা অপেরা। যদি কাউকে বলা হয় যে ভাই বেড়াতে যাস কি কোনো আত্মীয় স্বজন কি কলিগ, আচ্ছা ঠিক আছে মধুমেলায় যাবো। প্রত্যেকটা বাড়িতে মনে আত্মীয় স্বজন এমন ভাবে আসে যে তাদের বাড়িতে একটা মেলা হয়। আমি মোংলার থেকে মেলা দেখতে আসছি, গোপালগঞ্জ থেকে এনে মেলা দেখতে আসি এবং আত্মীয়র বাড়ি আসছি। আমরা এখানে প্রত্যেক বছর আসি এবং বেচাকেনা ভালো হয়। এখানে এসে আমার ব্যবসায় খুবই ভালো লাভ হয় এবং প্রতিষ্ঠিত হয়েছি আমি এই ব্যবসায় আসি। মেলাকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দুটি আর্চওয়ে, 24-25টি সিসিটিভি, পুলিশ সুপার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সুপারভিশনের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাকবির জন্মবার্ষিকীকে কেন্দ্র করে প্রায় 125 বছর ধরে এই মেলার আয়োজন করা হয়, যাকে ঘিরে গোটা এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। সময় সংবাদ, যশোর। জ্বালানি তেলের অব্যাহত দরপতনের মুখে আবারও কমেছে রুশ মুদ্রা রুবলের মান, আর এর ফলে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েই চলছে, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ রাশিয়ানদের। গত 2 বছরেরও বেশি সময় ধরে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ধাক্কা সামলাচ্ছে রুশ অর্থনীতি। তেল বিক্রির রাজস্ব কমায় ঘাটতির মুখে দেশটির চলতি বাজেট। এরই মধ্যে 10% খরচ কমানোর কার্যক্রম শুরু করেছে সরকার। এমন অবস্থায় তেলের দর $27 নেমে আসায় আরেক দফা বিপর্যয়ের মুখে পড়ল রাশিয়া। আবারও কমেছে মুদ্রা রুবলের মান, প্রায় 3% মান কমে বর্তমানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে 79 রুবল। জ্বালানি তেলের টানা দরপতনের মধ্যেও ডলারের বিপরীতে রুবলের মান 80 রুবল ছিল, কিন্তু এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে রুবলের মান সামনে আরো কমবে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির সাধারণ জনগণ। দৈনন্দিন জীবনের খরচ সামলিয়ে বিপদের দিনের জন্য অর্থ সঞ্চয় করাটা তাদের জন্য এখন বিলাসিতা হয়ে পড়ছে। রুবলের মান কমায় আমাদের বেতনের মানও কমেছে। বিশেষ করে বিদেশ থেকে যেসব খাদ্যপণ্য আসে সেগুলোর দাম তো আরো বাড়বে। অন্যান্য গৃহস্থালী অনুষঙ্গ তো আছেই। 2 বছর আগেও যতটা কম খরচে রাশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণ করা যেত, এখন আর সেটা সম্ভব নয়। সব মাসুল আমাদেরই গুনতে হচ্ছে। নিত্যপণ্যের দাম তো মনে হয় প্রতি ঘন্টা আর মিনিটে বাড়ছে। আমার মতো যারা পেনশনার তাদেরই সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। শুধু জ্বালানি তেলের নিম্ন দরই নয়, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিভিন্ন খাতে অবরোধের শিকার হওয়ায় 2014 থেকেই চাপের মুখে রয়েছে রুশ অর্থনীতি। নাজিয়া শাকুর, সময় সংবাদ। আগামী 17 এপ্রিল 5 বছরে পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে সকালে সময় সংবাদের
দল যায় প্রকৃতির অপরূপ লীলাভূমি পাহাড় ঘেরা জেলা খাগড়াছড়িতে। এ সময় সেখানে নানা বয়স ও মতের মানুষের অংশগ্রহণে পূর্ণতা পায় অনুষ্ঠানটি। দর্শকদের কাছে জানতে চাওয়া হয়, সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে সময় সংবাদ বিভিন্ন জেলায় কতটুকু সমস্যা তুলে ধরতে পেরেছে, সেই সঙ্গে সেসব সমস্যার সমাধান হয়েছে কিনা তাও জানতে চায় সময় সংবাদের দল। এ সময় শহর এবং গ্রামাঞ্চলের পাশাপাশি পার্বত্য অঞ্চলের শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরার প্রশংসা করেন দর্শকরা। সমাজে নারী ও অবহেলিত জনগোষ্ঠীর সংবাদ আরও বাড়ানোর পরামর্শ দেন তারা। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে সময় সংবাদে প্রচারিত অনুষ্ঠানের প্রশংসা করেন দর্শকরা। বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক সময় টেলিভিশনে যে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, সেই অনুষ্ঠানের কলাবরটাকে আরও বাড়িয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে অন্তত বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও ছড়িয়ে দেওয়া। পাহাড়ি অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার বিস্তার একটু কম রয়েছে, তাই আমি চাই সময় টেলিভিশন এলাকার জনগণের উন্নয়নের জন্য যে শিক্ষার যে গুরুত্ব সেটি তুলে ধরে আরও বেশি বেশি তারা প্রোগ্রাম প্রচার করবে। সময় সংবাদগুলো ভালোই, কিন্তু যদি শিক্ষামূলক প্রোগ্রামগুলো যদি আরো বাড়ানো যেত তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতো। বিরতিহীন যে দুটি সংবাদ দেওয়া হয় এগুলো আমাদেরকে এজ এ স্টুডেন্ট খুব উপকৃত করছে। সময় টিভি যেন উন্নয়ন ও অধিকার নিয়ে আরো বেশি পজিটিভ উপস্থাপন করে। দেশের বাইরের খবর। আফগানিস্তানের রাজধানী কাবুলে রাশিয়ার দূতাবাসের সামনে আত্মঘাতী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। গতকাল চালানো ওই হামলায় দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেলের 6 কর্মী সহ অন্তত 7 জন নিহত ও 20 জন আহত হয়। পুলিশের বরাতে রয়টার্স জানায়, টোলো নিউজ নামের একটি আফগান বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের বহনকারী ভ্যানকে লক্ষ্য করে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন নারী রয়েছেন। এদিকে নিজেদের সব কর্মী নিরাপদে আছেন বলে জানিয়েছে রাশিয়ান দূতাবাস। গেল বছর কুন্দুজ দখলে থাকার সময় সেখানে তালেবানের হত্যা, ধর্ষণ সহ নানা অপকর্মের খবর প্রকাশের জেরে গেল কয়েকদিন থেকেই টোলো নিউজ নামের ওই বেসরকারি চ্যানেলের সাংবাদিকদের হুমকি দিয়ে আসছিল তালেবান। পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে গতকালের হামলায় জড়িতদের শনাক্ত করতে কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গতরাতে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল অসীম বাজওয়া বলেন, ঘটনাস্থল থেকে তারা 2টি মোবাইল ফোন উদ্ধার করেছেন। এছাড়া আক্রমণকারীদের ফোন কলের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি। এদিকে হামলার আশঙ্কায় পেশোয়ারের স্কুলগুলোতে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরের বিশ্ববিদ্যালয়টিতে গতকাল বন্দুকধারীদের হামলায় 21 জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 বন্দুকধারী নিহতের খবর জানায় ডন। কোপা দেল রের খবর। স্প্যানিশ ঘরোয়া কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে বার্সেলোনা। মেসি, সুয়ারেজকে ছাড়াই জয় তুলে নেয় লুই এনরিকের শিষ্যরা। আতলেটিকো মাদ্রিদকে রুখে দিল সেল্টা ভিগো। গোলশূন্য ড্র হলো প্রথম লেগের খেলা। এ সপ্তাহের শুরুতে লা লিগার ম্যাচে আরেক দফা মুখোমুখি হয় বার্সেলোনা ও অ্যাটলেটিকো বিলবাও। সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসি নেইমারের গোলে 6-0 গোলে বিধ্বস্ত হয় বিলবাও। তাই কোপা দেল রের প্রথম লেগের ম্যাচে তরুণদের উপর ভরসা রেখে মেসি, সুয়ারেজ ছাড়াই একাদশ গড়েন লুই এনরিকে। ভরসার প্রতিদান এলো খুব দ্রুত। 18 মিনিটে 20 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড মুনির এল হাদ্দাদির গোলে লিড নেয় বার্সা। কোপা দেল রেতে যায় এই তরুণের 4 ম্যাচে 5ম গোল। 6 মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হয়। এবারে গোলদাতা ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। খেলার একদম শেষ ভাগে স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার আদুরিজ। প্রথম লেগে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। অন্যদিকে নিজেদের মাঠ স্তাদিও দি বালাদিওজে অ্যাটলেটিকো মাদ্রিদকে রুখে দিল সেল্টা ভিগো। চলতি মাসের শুরুতে সেল্টা ভিগোর মাঠে তাদের বিপক্ষে 2-0 গোলের জয় পেলেও এবারে রক্ষণভাগ ভাঙতে পারেনি অ্যাটলেটিকো ফরওয়ার্ডরা। জ্যাকসন মার্টিনেজ, অ্যান্তোনিও গ্রিজম্যানরা বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। পাল্টা আক্রমণে অ্যাটলেটিকো রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে স্বাগতিক দল। পরের রাউন্ড নিশ্চিত করতে ভিসেন্তে ক্যালদেরনে ফিরতি লেগের জন্য অপেক্ষা করতে হবে সিমিওনের শিষ্যদের। রায়হান মাসুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর কল্যাণপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বস্তিবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, সংঘর্ষ ও আগুন। আলাদা আদালত গঠনের পরও গত 3 বছরে
সাইবার অপরাধের 1.5 শতাধিক মামলার মধ্যে নিষ্পত্তি মাত্র 20টির। তদন্তে দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন সরকার পক্ষের কৌশলী। বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিলেটে। বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন জনসভায়। অতীতের মতো এবারও অর্থ বছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়ন 25% কম। প্রবৃদ্ধি বাড়াতে শুরু থেকেই হতে হবে তৎপর, বলছেন অর্থনীতিবিদরা। এবং বেসরকারি স্কুলগুলোতে বেতন বাড়ানোয় বিপাকে স্বল্প আয়ের অভিভাবকরা। শিক্ষা বঞ্চিত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার হার বাড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।